আহ্বায়ক করা হয়েছে সুবল ভৌমিককে। মোট 19 জনের কমিটিতে রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, আশিস লাল সিং সহ স্থান পেয়েছেন সকল অংশের নেতৃত্ব। একই সাথে যুব সংগঠনের 11 সদস্যের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক করা হয়েছে বাপরু চক্রবর্তীকে। এ প্রসঙ্গে আহত এক সাংবাদিক সম্মেলনে সাংসদ সুস্মিতা দেব পশ্চিমবঙ্গের মন্ত্রী ব্রাত্য বসু জানান, বিগত 2 মাসে সারা রাজ্যে যেভাবে তৃণমূল কংগ্রেসকে মানুষ গ্রহণ করেছেন তা থেকে স্পষ্ট আগামী দিনে বিজেপি আইপিএফটি জোট সরকারের প্রতি তাদের অশ্রদ্ধা কোন পর্যায়ে। কয়েক মাসের মধ্যেই রাজ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও জানানো হয়। রাজ্য তৃণমূল কংগ্রেসের স্টিয়ারিং কমিটির আহ্বায়ক হিসেবে সুবল ভৌমিকের নাম ঘোষণা হবার পর দলীয় কর্মীরা সংবর্ধনা প্রদান করেন। ফুল ও মিষ্টি মুখ করানো হয় সুবল ভৌমিককে। রাজ্যে স্বৈরাচারী সরকারকে উৎখাতের লক্ষ্যে এবং রাজ্যে মামাটি মানুষের সরকার গঠন করতে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে সহযোগিতা করছেন তাতে নিশ্চিত আগামীতে সরকার গঠন করতে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। আহ্বায়ক পদে দায়িত্ব গ্রহণ করার পর এভাবেই নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করলেন সুবল ভৌমিক। পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা না হলেও স্টিয়ারিং কমিটি ঘোষণাতেই খুশি দলীয় কর্মীরা। নতুন আহ্বায়ক পদে সুবল ভৌমিক দলকে শক্তিশালী করবে বলে আশাবাদী সাধারণ কর্মী সমর্থকরা। আমাদের মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরার মানুষের অধিকারের লড়াইয়ে আজকে যেভাবে সহযোগিতা করছেন এবং আমাদের প্রদেশ কমিটি আজকে ঘোষণা দেওয়া হয়েছে, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি পালন করার চেষ্টা করব। লড়াইটা হবে, শেষ রক্তবিন্দু দিয়েও লড়াই হবে। এখানে মা মাটি মানুষের সরকার হবে, গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে এবং আমাদের যুব আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে প্রতিনিয়ত ত্রিপুরাকে সাহায্য করে যাচ্ছেন, আমরা কৃতজ্ঞ। আমরা চাই এই রাজ্যে একটা শান্তি, সৌভ্রাতৃত্ব, একটা সুষ্ঠু সুশাসনের মধ্য দিয়ে একটা সরকার চলুক। যে অরাজকতা স্বৈরাচারী চলছে তা বন্ধ হোক। আমাদের দৃঢ় বিশ্বাস মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে 2023-এ ত্রিপুরায় এবং সারা ভারতবর্ষে দিল্লিতেও মা মাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সরকার হবে। দেশের উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করার পর দ্বিতীয়বার রাজ্য এলেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। বুধবার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে নাগরিক সম্বর্ধনা প্রদান করা হয়। ভাষণ রাখতে গিয়ে প্রথমেই বাংলা এবং ককবরকে সম্বোধন করে উপস্থিত সবার প্রশংসা করে নেন উপরাষ্ট্রপতি। সুন্দর রাজ্যে আসতে পেরে তিনি খুশি বলে বাংলায় জানান। একই সাথে তিনি বলেন, রাজ্যে এর আগেও এসেছেন, কিন্তু 2002 সালে ত্রিপুরার অনেক বদলে গেছে 2018-র পর এবং তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে কৃতিত্ব দেন তিনি। নাগরিক সম্বর্ধনা মঞ্চে মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী ছাড়াও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক সহ রাজ্যের মুখ্য সচিব উপস্থিত ছিলেন। साथ ही साथ कोविड मुकाबले में हमारे जो हेल्थ इंफ्रास्ट्रक्चर, इसको हमने 3 गुना, 4 गुना, 5 गुना डेवलपमेंट किया है। आज त्रिपुरा में ऑक्सीजन प्लांट हो और साथ ही साथ जो हेल्थ इंफ्रास्ट्रक्चर को आगे बढ़ाने के लिए जो जो काम माननीय प्रधानमंत्री जी ने दिया है, उसका हम लोगों ने एक दिशा देके काम करने की कोशिश की और उसका रिजल्ट भी हम लोगों को मिली है। आज त्रिपुरा में जो पॉजिटिविटी रेट है वो 0.29% है और साथ ही साथ हमने 95% वैक्सीनेटेड किया है फर्स्ट डोज, एंड सेकंड डोज जो है वो भी हमने 55%, जो कि देश में एवरेज 25% है। इनमें से सबसे पीछे चलने वाले राज्यों में त्रिपुरा चल रही थी। आज त्रिपुरा को लोग जानते हैं। आज त्रिपुरा को किस लिए जानते हैं? त्रिपुरा के जो 19 ट्राइब्स है, इनकी ऋषा जो है, जो हमने आपको पहनाया, जो मैंने भी पहना हुआ है, उसके कारण से जानते हैं। माननीय प्रधानमंत्री भी इनको परिधान करते हैं। To visit this state, Tripura, and also the city, Agartala, today to inaugurate part of the Smart City project launching. 310 smart road projects, 57 smaller solar projects and 101 smart water projects have been completed under the scheme. The rapid urbanization in India, दिन गांव छोड़ के लोग शहर के ओर जा रहे, शिक्षा के लिए, स्वास्थ्य के लिए, नौकरी के लिए, बिजनेस के लिए. By increasing their access to water supply, sewer connections,
sourcing and improved service delivery. ये शहरों को डेवलप करते समय जो गरीब लोग हैं शहर में রাজ্যের স্বসহায়ক দলের সদস্য, স্বাস্থ্যকর্মী এবং বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের নজির সৃষ্টি করা নাগরিকদের সাথে আলোচনা করেন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু। বিভিন্ন ক্ষেত্রে কিভাবে সাফল্যের মুখ দেখেছেন তারা, তাদের কাছ থেকে জেনে নেন তিনি। কিভাবে তাদের পথ চলা শুরু হয়েছিল, কিভাবে সরকারি সহযোগিতায় তারা উপকৃত হয়েছেন, বিস্তারিত শোনেন উপরাষ্ট্রপতি। রবীন্দ্র শতবার্ষিকী ভবনে রাজ্যের মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, পর্যটন ও কৃষিমন্ত্রী এবং উপজাতি কল্যাণ মন্ত্রীর সামনেই স্বসহায়ক দলের সদস্যরা সরাসরি উপরাষ্ট্রপতির সাথে কথা বলতে পেরে উচ্ছ্বসিত ছিলেন। मैंने 2018 साल में 1 लाख रुपए लोन लेकर एग्रीकल्चर कल्टीवेशन स्टार्ट की। उसी के साथ साथ मैंने हैंडलूम की कंपनी स्टार्ट की और मेरे इस बिजनेस को एक्सटेंडेबल करने के लिए मैंने 2020 साल में फिर से अपने सेल्फ ग्रुप से 2,50,000 रुपए लोन लेकर ट्रेडिशनल ड्रेस की बिजनेस स्टार्ट की। मेरा जो ये ट्रेडिशनल ड्रेस का बिजनेस है ऑनलाइन प्लेटफॉर्म के साथ अटैच है। ऑरेंज त्रिपुरा में मैंगो होता है। हाँ, डिफरेंट टाइप्स ऑफ मैंगो। ओके, और बनाना, ऑरेंज, papaya, and lemon. Different types of lemon also. And then এনআইটি আগরতলা কমপ্লেক্সে বিদ্যুৎ নিগমের চুক্তিবদ্ধ কর্মীর মর্মান্তিক মৃত্যু, কিন্তু তার মৃত্যুর ঘটনাটি রহস্যজনক বলেই মনে করা হচ্ছে। মৃতের নাম উত্তম দেবনাথ। তার বাড়ি রানীর বাজার এলাকায়। এদিন দুপুরে উত্তম দেবনাথকে রক্তাক্ত অবস্থায় জিবি হাসপাতালে আনা হয়, কিন্তু কর্তব্যরত চিকিৎসক উত্তম দেবনাথকে দেখে মৃত বলে ঘোষণা করেন। তার পরিবারের লোকজন হাসপাতালে এসে ঘটনা জানতে পেরে কান্নায় ভেঙে পড়েন। যারা উত্তম দেবনাথকে জিবি হাসপাতালে নিয়ে আসেন তাদের বক্তব্য, এনআইটি থেকে ঘটনার পর তাদের ফোন করে ডাকা হয়েছিল। বলা হয়েছে উত্তম দেবনাথ কাজের সময় উপর থেকে নিচে পড়ে যান। আমরা তো দেখলাম প্রথমে কাজে পাঠাতে হ্যাঁ স্টিকার ঠিক করা ছিল, তো স্টিকার ঠিক করতে গিয়ে তারা বিল স্টিকারগুলো ঠিকঠাক করতেছে। তারপর হঠাৎ করে আমাদের কাছে ফোন আসে যে উনি উপর থেকে পড়ে গেছে। তো রিসেন্টলি আমরা তৎক্ষণাৎ ওখানে যাই স্পটিংয়ে দেখি এখানে একটা স্টেজে বসানো আছে আর ব্লিডিং হচ্ছে, নাকি ব্লিডিং হচ্ছে প্রচণ্ড। ওখানে ডাক্তারের দেখছে, স্যানিটাইজার দিচ্ছে, তারপর ডাক্তার দেখা আমরা সঙ্গে নিয়ে আসলাম। তুমি কি এখানে সরকারি স্টাফ? না না না, হ্যাঁ, কতদিন ধরে এখানে কাজ করে? 7-8 বছর হবে। কি নাম ওনার? ঠিক আছে, আমরা স্পটে ছিলাম না। জলে ডুবে যুবকের মর্মান্তিক মৃত্যু। মৃতের নাম সমীরণ দাস, বয়স আনুমানিক 35 বছর। কমলপুর নোয়াগাঁও দাসপাড়ায় তার বাড়ি। পরিবারের লোকজনের কথা অনুযায়ী সমীরণ দাস এদিন গরু চড়াতে গিয়েছিলেন, কিন্তু তিনি কিভাবে ছড়াই গেলেন তা কেউই বলতে পারছেন না। স্থানীয় লোকজন তাকে ছড়ার জলে ভেসে থাকতে দেখে হইচই শুরু করেন। সমীরণকে হাসপাতালে আনার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। দুপুর 1টা নাগাদ এই সরের মধ্যে জলে ডুববে মারা গেছে। হাসপাতালে না গিয়ে ট্রিটমেন্ট করে ডাক্তার কাছে তাই মারা গেছে। তো সাঁতার জানে না? না, সরা সাঁতার জানার মতো জল এমন একটা নাই, গভীরতার মধ্যে পড়ছে ঘরের মধ্যে। এমন প্র্যাকটিক্যালি ওনার একটা মৃগী বলে রোগ আছে, ওই রোগটার দ্বারা এখানে সম্ভবত সরার যাওয়া ওই রোগটা আক্রান্ত হয়েছে, তারপরে ওই জলের সংকর্ষে হওয়ায় প্রাণ গেছে। নাম কি? আচ্ছা, কিভাবে হয়েছে? রাস্তা হয়ে যাবে রোগ বলতে মির্গি রোগ। আমি এমনি কি করতো? হ্যাঁ, এমনি তো লাগে কোনো কাজে আমরা দিতাম না। বুধবার সাত সকালে আমবাসা আভাঙ্গা রাস্তার পাশ থেকে রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে এলাকাবাসী তড়িঘড়ি খবর দেওয়া হয় সালেমা দমকল বাহিনীর কর্মীদের। তারা ঘটনাস্থলে ছুটে এসে আহত ব্যক্তিকে উদ্ধার করে সালেমা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। সেখান থেকে তাকে রেফার করা হয় ধলাই জেলা হাসপাতালে। আহত ব্যক্তির নাম ভরত হালাম। তার বাড়ি জামথুং বংবাড়ি এলাকায়। পেশায় তিনি একজন রিক্সা চালক। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যক্তিকে কেউ ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে মাটিতে ফেলে পালিয়ে গেছে। হরি সিং এর বাড়ির পিছে মেইন রোডের উপরে পড়া। তাহলে কি করতো এমনি পেশায় লিগে তাই রিক্সা চালায়, পশু পারে। এমনি কি দেখে মনে হইতেছে কি অ্যাক্সিডেন্ট না? এটা তো কইতে পারলাম না, আমরা তো ফ্ল্যাট পাইছি গিয়া, কিছু করার মতন না।
নিজ ঘরে ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যার চেষ্টা এক যুবকের। ঘটনা চুড়াইবাড়ি থানার অন্তর্গত মধ্য চুড়াইবাড়ি ৩ নম্বর ওয়ার্ড এলাকায়। ঘটনা দেখতে পেয়ে পরিবারের লোকজনের চিৎকারে ছুটে আসেন প্রতিবেশীরা। খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল বাহিনী এসে তাকে কদমতলা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পর অবস্থা গুরুতর হওয়ায় তাকে ধর্মনগর জেলা হাসপাতালে রেফার করা হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে। পারিবারিক কলহের জেরে এই ঘটনা বলে পুলিশের প্রাথমিক ধারণা। মানে পেশেন্টটা জাস্ট এখানে ছিল একটু আগে অ্যারাউন্ড 9:55 আর বাড়ি ছিল চুড়াইবাড়ি, অ্যারাউন্ড বয়স 34-35 ইয়ার। ঘটনাটা অ্যাকচুয়ালি মানে শুনেছি যে সুইসাইড কেস, নিজে মানে গলাটায় ইঞ্জুরি করছে আর কি। আর গলাতে একটা শার্প কাটুন রয়েছে, এটা আমি প্রাথমিকভাবে এটা স্টিচ করে আর বাকি প্রাথমিক চিকিৎসা দিয়ে এখন বর্তমানে ধর্মনগরে পাঠালাম আর কি। স্যার বাড়িটা কোথায় জানতে পেরেছেন? বাড়িটা চুড়াইবাড়ি, ওয়ার্ড নাম্বার 3। সরকারি হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন লাগিয়ে রোগীর পরিষেবা প্রদানের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সাবরুম মহকুমা হাসপাতাল। কিছুদিন আগে রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে সেই হাসপাতালের শিলান্যাস হয়েছিল। সেই হাসপাতালে এমন ঘটনায় পরিষেবার মান এবং কর্মীদের মানসিকতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। জানা গেছে ভুরাতলি থেকে সন্তান সম্ভবা এক গৃহবধূ মঙ্গলবার সকালে ভর্তি হন হাসপাতালে। সন্ধ্যা নাগাদ ছেলে সন্তানের জন্ম হয়। তারপরে হাসপাতালের এক নার্স তার হাতে স্যালাইন লাগিয়ে দেয়। কিছুক্ষণ পর তার পেট ব্যথা হওয়ায় বিষয়টি নজরে পড়ে পরিবারের লোকেদের। স্যালাইনে স্পষ্ট লেখা ছিল আগস্ট মাসে মেয়াদ শেষ, কিন্তু তা সত্ত্বেও হাসপাতাল থেকে তা কিভাবে প্রদান করা হয়, এত বড় গাফিলতি কিভাবে করে স্বাস্থ্যকর্মী, তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। আমার মেয়ের সকাল 11টায় হাসপাতালে আনছি, আনার পরে ডাক্তারে দেখা গেছে সন্ধ্যার সময় ডেলিভারি। তো আমি মেয়ের কাছে বইয়া রয়েছি, দেখার হবে বইয়া থাকার হবে। ডাক্তার ডেলিভারি ব্যথা উঠছে, উঠার পরে আপনার ডায়াবেটিস লইয়া গেছে, লেবার রুমে লইয়া যাইয়া ডেলিভারি করাইছে। আধা ঘন্টার ভিতরে ডেলিভারি করাইছে। করানোর পরে না চাইয়া একটা স্যালাইন দিছে। তো আমি তো আর জানি না স্যালাইনটা কিটা, এটা বলে ডেলিভারি হলে দম লাগে। তো এটা দিছে, দেওয়ার পরে অর্ধেক গেছে। ডাক্তার দিছে না নার্সে দিছে। নার্সের নাম জানেন? শিল্পীটা। স্যালাইনটা কিতে হইছে? স্যালাইনটা ডেট নেই, ডেট গেছে গা, এটা সমস্যা হইতো না। স্যালাইনের ডেট নেই না। আপনি জানাইছেন? হ্যাঁ জানাইছি। কাকে জানাইছেন? ম্যাডামের জানাইছি, ওখানে যেটা ডিউটি দিদারে। ম্যাডাম কি বলছে? ম্যাডাম আয়া দেখা গেছে, দেখা সাইটাইয়া গেছে। আবার হাসপাতালের ভিতরে ঢুকে আরও আসেনি, স্যালাইন দেখছে যে নাই। তারপরে নার্সের লোক কথা কইছে, আমরা লোকও কথা কইছে, অসুবিধা হলে দেখবো, তাই নিয়ে নিচে আসে। এই কথাটা কইছে। এখন সুস্থ ফেরেই ব্যথা করে, এটা তো বুঝি না এটা কি ডেলিভারি হওয়ার উইসে পরে ব্যথা করে নাকি স্যালাইনে করে, এটা তো আমরা আর বুঝি না। চিকিৎসক শূন্য বিশালগড় মহকুমা হাসপাতাল। বুধবার সকালে জাঙ্গলিয়া থেকে এক বৃদ্ধা আসেন ডাক্তার দেখানোর জন্য, কিন্তু প্রায় ঘন্টা খানেক ধরে বসে থাকলেও হাসপাতালের এমার্জেন্সিতে দেখা মেলেনি ডাক্তারের। হাসপাতালের এসডিএমও তখন গভীর ঘুমে আচ্ছন্ন, এমনই অভিযোগ রোগীদের। হাসপাতালের বেসরকারি নিরাপত্তা কর্মীরা বারবার চিকিৎসককে খবর দিলেও তিনি আসেননি বলে অভিযোগ। মহকুমা হাসপাতালের চিকিৎসকদের এই ধরনের খামখেয়ালিপনায় ক্ষোভ জমছে স্থানীয়দের। ডাক্তার নাই কোন হসপিটাল। ওই তো আমার নাতির একটা অসুবিধা হয়ে রয়েছে, বেহাল অবস্থা। ওই তো বিশালগড় মহকুমা হাসপাতাল। 1 ঘন্টা ধরে বসেছে, ডাক্তার নাই। ডাক্তার কি কর নাই, বিচারটা আছি ওই উপরটা দিয়ে গেছে হসপিটাল আছি। কে লিগা আসি ডাক্তার দেখাইটা, শরীর খারাপ, কোমর ভাঙছি, পেশারে দুধ দিতে। তো বইয়ে থাকতে পারি না, মাথাগুলো গাড়ি যাবে আইছি আমার দাম। ডাক্তার দেখাইছেন? না ডাক্তার হচ্ছে আরো দেই না, 1 ঘন্টার উপরে। ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পেল কল্যাণপুর দিঘির পাড়ের আশপাশ এলাকা। বুধবার এলাকার সুবোধ পালের বাড়িতে অনুষ্ঠান ছিল। অনুষ্ঠানের রান্না শুরু হতে হঠাৎই গ্যাস সিলিন্ডারটি থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে বাড়িতে। পরে পরিবারের সদস্যরা বালি ও বস্তা দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন, যদিও খবর দেওয়া হয়েছিল দমকল কর্মীদের। তবে দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসতে সক্ষম হন। ফলে এদিন বড়সড় অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় সুবোধ পালের পরিবার সহ আশপাশ এলাকা। আজকে ওই সুদীপ পালের বাড়িতে একটা বৌভাতের ছেলে বিয়ের বৌভাত,
বৌভাতের অনুষ্ঠানে সিলিন্ডার থেকে আগুন লেগে মোটামুটি সবাই গ্রামবাসী তখন এটা আয়ত্তের দিতে আমার গেছে কোনো বউ বাত আজকে বউ বাত খালি বয়সে সিলিন্ডার তো লাগাইয়া গেছে এরা দুই বোটের রান্না বয়সে আইডা বলে গ্যাস কিতার থেকে তো সিলিন্ডারের ভিতরে ঢুকিয়া গেছে আগুনটা তারপরে কি হয়েছে? এরপর তো আমরা বস্তা দিতে আছে জাত দিয়া বস্তার উপর 5টা 6টা দিছে আগুন হয় না এরা এখন কেউ গিয়ে দাঁড়ো অফ করতে পারে না এরপরে তখন ওই আমার আরো যা চোলা বানাইছে এরা উপরে ফালাই দিছে এটা ফালাই ওই সুবিধা তো গাড়ার পরে কেমনে ওটা সিলিন্ডারটা অফ করছে করছে পরে ওই আগুনটা জ্বলছে একটা কল আসলো কুঞ্জবন ডিগির পার একটা বলে গ্যাস থেকে আগুন লিক করছে কি দেখছেন সেটা? আয়া তো দেখি ওই পাবলিক নিপাইলি পুকুরে ফেলাইছে রাস্তাটা যদি একটু যদি বড় হয়। সামনে শারদ উৎসব, কিন্তু হু হু করে বাড়ছে জ্বালানির দাম। পেট্রোলের দাম বেড়ে 103 টাকা 14 পয়সা। ফলে মাথায় হাত সাধারণ জনগণের। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সরকারের প্রতি একরাশ ক্ষোভ উগড়ে দেন যান চালকরা। তাদের অভিযোগ, প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি হচ্ছে, কিন্তু সে অনুযায়ী মানুষের রোজগার বৃদ্ধি পাওয়া তো দূর, করোনা আবহে রোজগার হ্রাস হচ্ছে। সরকার যেন সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আয়ত্তের মধ্যে আনে, তার দাবি রাখেন সাধারণ জনগণ। সরকার আছে না আছে বুঝা যাইতেছে না পরিষ্কার, কারণ গ্যাসের দাম, তেলের দাম, খাওয়ানোর তেলের দাম, তারা তো পয়সা লাগে না। হ্যাঁ ডেলি বাড়তেছে, কোনদিন বন্ধ হইব। এতে কি আপনাদের অসুবিধা হইতেছে? অসুবিধা তো হইতেছে, পূজার সময় মানুষের পেট্রোলের দাম বাড়ছে, ডিজেলের দাম বাড়ছে, গ্যাসের দামও বাড়ছে, মানুষ কেমনে বাড়বে? পেট্রোল ডিজেলের প্রত্যেকটা দিন প্রায় আমরা ডেইলি লইতে আয়া দেখি কিটা দাম বাইরে আছে, ডেইলি 1 টাকা তাহলে 50 পয়সা। প্রত্যেক দিন পেট্রোলের দাম, ডিজেলের দাম বাড়তেছে। তো এটা তো মানে কদ্দূর গিয়ে দাঁড়াবে ভগবানই জানে। রাজ্য সরকারের কাছে, কেন্দ্রীয় সরকারের কাছে, সবার কাছে আমরা সব জনসাধারণের একটা অনুরোধ যে এই পেট্রোল ডিজেলের দামটা একটু দেখেন। তেলের দাম, গ্যাসের দাম, গাড়ির তেল, খাওয়ানোর তেল যে আরে বাড়তেছে আর মানুষ বাঁচানোর কোনো রাস্তা নাই। আর মানুষজন না খাই মনে চলেছে, আর কতদিন পরে মানুষ খাইব? কিতা করবো গরিব মানুষ? কিতা করবো? চুরি হাতে পারবো, তার মধ্যে বদমাসি পারবো, একটা ফ্যাটে তো খাওয়ান দিতে লাগবো। গ্যাস হয়ে গেছে 1000 টাকা রুপে, এক গ্যাস এক মাস মানুষ করতে মানুষ রোজগার পারছে না। ওই দোয়ান থাকে এরা বেতন 7,000 8,000 টাকা, আর এমপ্লয়ের বেতন 70,000 80,000 টাকা। এরাও খাইব গ্যাস, এটা দাম ওই, আমরাও খাবো এই দাম ওই, তাহলে আমরা বাঁচবো করতে। আর কদিন পরে তেল ঢুকাতে পারতাম না, 100 টাকা লিটার। আমার মতন গরিব ড্রাইভাররা গাড়ি চালায় ভাত খাইতাম না। রাস্তা সংস্কারের দাবিতে আবারও রাস্তা অবরোধে সামিল স্থানীয়রা। ঘটনা বুধবার সোনামুড়া থেকে বিশ্রামগঞ্জ যাওয়ার রাস্তায়। এদিন সকাল থেকে ওই রাস্তা অবরোধ করে সোনামুড়ার শিবনগরের এলাকাবাসী। অভিযোগ, সোনামুড়া থেকে বিশ্রামগঞ্জ যাওয়ার বাইপাস সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। রাস্তায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে আছে। দীর্ঘ সময় অবরোধে চলার পর ঘটনাস্থলে উপস্থিত হন স্থানীয় শাসক দলের নেতাকর্মীরা। অতি দ্রুত রাস্তা সংস্কার করার আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার হয়। তবে কিছুদিনের মধ্যে রাস্তা সংস্কার না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন এলাকাবাসী। বিশ্বাস করবেন না, আমরা বিশ্বাস করতাম না। যদি আমরা এই কথা চুক্তি দেয় বলে আমরা এটা করে দেবো, তাহলে আমরা যে প্রধানের কথা বিশ্বাস করতাম না, কার কথা বিশ্বাস করি? আমরা প্রধানের কথা বিশ্বাস করি 100 বার। চোরের থাবায় সর্বশান্ত একটি পরিবার। মঙ্গলবার গভীর রাতে সোনামুড়া থানাধীন কলমক্ষেত গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দা শ্যামল দাসের বাড়িতে হানা দেয় চোরের দল। সংসারের একমাত্র আয়ের উৎস 4টি গবাদি পশু নিয়ে যায় তারা। এতে কান্নায় ভেঙে পড়েন শ্যামল দাস এবং তার স্ত্রী। তবে সোনামুড়া থানায় লিখিত অভিযোগ জানিয়েও সকাল পর্যন্ত কোনো সাহায্য পাননি বলে অভিযোগ। সীমান্ত লাগোয়া এলাকায় গবাদি পশু চুরি নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়ালেও পুলিশের তরফ থেকে কোনো ভূমিকা গ্রহণ করা হচ্ছে না বলে অভিযোগ। পুলিশের ভূমিকায় ক্ষোভ জনমনে। রাত 11টার সময় একটা ইটা দিছে, ইটা দেওয়ার পরে এরপর নিচু বইয়া রইলাম। রাত 2:30টার সময় বাইরে ছোটো বলা গরমতে ঘুমাইছে, ঘুমের পিঠা হয়ে গেছে গরুর উপরে দরজা আরেক গরু নিচে আরেক কারণে দরজা ভালো যাচ্ছে ভালোয়া। আরে গরু 3 গরু লয়ে গেছে, এক দেহা গরু আর 3টা হচ্ছে দোয়াল গাই, লাল 2টা কালা 1টা। আমি সামাজিক দৃষ্টিতে
যারা এই ধরনের কর্মকর্তা আছে মাননীয় থানার কাছে আমরা পূর্ণ আবেদন রাখুন যে এটা যাতে সঠিক তদন্ত করে সঠিক বিচার যাতে সাধারণ মানুষ পায়। অনেক দুঃখে কষ্টে গ্রামের মানুষ জীবিকা নির্বাহ করে, কৃষির সঙ্গে সংগ্রাম করে অতি কষ্টে জীবনযাপন করে। তো আমি মাননীয় প্রশাসন লেভেলে অনুরোধ করুন, যারা নেতৃত্বে আছেন এবং থানার যারা কর্মকর্তা আছেন তাদের কাছে অনুরোধ করুন এটা সঠিক তদন্ত করিয়া সঠিক বিচার করিয়া যাতে এরা গরুগুলা পাইতে পারে এবং আগামী দিন যাতে এই ধরনের চুটচুট্টামি না হয়। মহালয়ার মাধ্যমে শারদ উৎসবের সূচনা আর মহালয়ার সাথে প্রাতঃভ্রমণের এক যোগসূত্র আগে থেকে চলে আসছে। বুধবার মহালয়ার ভোরে রাজধানীতে উৎসবপ্রেমী মানুষকে প্রাতঃভ্রমণে বের হতে দেখা যায়। 8 থেকে 80 এদিন প্রত্যেকে শারদীয়ার আগাম আনন্দে গাওয়া ভাসান। বিভিন্ন ক্লাবগুলোতে ভোর রাত থেকে বাঁচতে থাকে মায়ের আগমনী বার্তা। সেই আগমনী বার্তার মধ্য দিয়ে মহালয়ার শরৎ শুভ্র সকালটি মনোরম হয়ে ওঠে আগরতলার কলেজ স্ট্রিট এলাকায়। মহালয়া তাই বেরিয়েছি, ভালো লাগছে, সবাই বেরোয়, প্রত্যেক বছরে আমরা বেরোই এই দিনে, ভালো লাগে তাই বেরোই। আর আজকে যেহেতু মহালয়া প্রত্যেক বছরই আসছি, আজকে এত একটা বিশেষ দিন, অনেক পরিচিত মানুষের সঙ্গে দেখা হচ্ছে, খুব ভালো লাগে এই দিনে আসতে। অ্যাকচুয়ালি আজকে তো বাঙালির মহোৎসব আমরা জানি সবাই, তো মহালয়া থেকে আমরা অ্যাকচুয়ালি এটা আনন্দটা অনুভব করি। তো আজকে সকালে ফ্যামিলির সাথে এখানে আসার মূল উদ্দেশ্য হলো গিয়ে যে আনন্দটা আরও গভীরভাবে অনুভব করতে পারি, মানুষের সাথে শেয়ার করতে পারি, তাই আমরা আজকে এই কলেজে এসেছি ঘোরার জন্য। পিতৃপক্ষের অবসান দেবীপক্ষের সূচনা লগ্নে বিশেষ তিথিতে পূর্বসূরীদের উদ্দেশ্যে তর্পণের রীতি আজও অমলিন। বুধবার ভোর থেকে আগরতলার লক্ষ্মীনারায়ণ দিঘিতে পূর্বজদের উদ্দেশ্যে তিল জল দান করতে ভিড় জমতে শুরু করে। শাস্ত্রমতে ভাদ্র মাসের অমাবস্যা থেকে মহালয়া পর্যন্ত 15 দিন পূর্বপুরুষরা তিল জলের আশায় অনেকটা কাছে অবস্থান করেন। এই সময় উত্তরসূরিদের কাছ থেকে তিল জল পেয়ে তুষ্ট হয় তাদের আত্মা। অন্যান্য বছরের মতো এবছরও তর্পণকে কেন্দ্র করে লক্ষ্মীনারায়ণ বাড়ির দিঘির ঘাটে উপস্থিতি ছিল উল্লেখযোগ্য। এটা চলতেছে মানে ভাদ্র মাসের প্রতিপদ থেকে অমাবস্যা পর্যন্ত পিতৃপক্ষ বা প্রেতপক্ষ নামে পরিচিত। এই সময় পিতৃপুরুষগণ আমাদের মানে খুব কাছাকাছি অবস্থান করেন আর কি। তারা তৃপ্তি পাওয়ার জন্য তারা আশা করে যে তাদের যে সন্তান আদি বা যারা উত্তরাধিকারী আছে তাদের কাছ থেকে জল পাইলে তারা তৃপ্তি লাভ করবেন। এই জন্য ছেলেরা বা যারা উত্তরাধিকারী থাকে তারা চায় যে হ্যাঁ পিতার প্রতি শ্রদ্ধা নিবেদন করতে গিয়া ওই সময়টা যেহেতু মুখ্য সময় পিতৃপক্ষ চলে, তাদেরকে তৃপ্তি দেওয়ার জন্য তাদের উদ্দেশ্যে জল দান করে, তিল জল। চড়িলাম বনকুমারীর সভ্যবৃন্দের উদ্যোগে বুধবার সকালে আগমনী অনুষ্ঠান হয়। চড়িলাম দ্বাদশ শ্রেণী বিদ্যালয় সংলগ্ন বুড়িমা মন্দির প্রাঙ্গণে 62 বছর ধরে দুর্গাপূজা করে আসছে বনকুমারীর সভ্যবৃন্দ। প্রতি বছর এই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে পূজা কমিটি। এবারও তার ব্যতিক্রম হয়নি। এদিন ভোর থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য লোক সংখ্যা ছিল চোখে পড়ার মতো। কমলাসাগর বিধানসভার মধুপুর ভারতীয় মজদুর সংঘের সভাপতি সুব্রত দত্তের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। মধুপুর ভারতীয় মজদুর সংঘের প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ দত্ত সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই অভিযোগ তোলেন। অভিযোগ, সুব্রত দত্ত সভাপতির দায়িত্ব পাওয়ার পর থেকে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে গেছে। প্রতিনিয়ত মজদুর সংঘের সভাপতি হওয়ার ক্ষমতা দেখিয়ে শোষণ করে চলছে শ্রমিকদের। আর সেই সব ব্যাপারে মুখ খুলতে সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে সংঘের প্রাক্তন সভাপতি ইন্দ্রজিৎ দত্তকে। অবিলম্বে যদি সুব্রত দত্তের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা না হয় তবে মজদুর সংঘের শ্রমিকদের নিয়ে আন্দোলনে বসবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন মধুপুর মজদুর সংঘের প্রাক্তন সভাপতি তথা বর্তমান আমন্ত্রিত কমিটির সভাপতি ইন্দ্রজিৎ দত্ত। প্রত্যেকদিন আমরা কতটা ছাড়পত্র কালেকশন হচ্ছে এখানে? 24 থেকে 25টা গাড়ি। কত টাকা টোটাল আছে? 29টা। টাকা হচ্ছে কত? টাকা প্রায় 600। তো এক মাসের জন্য 18,000 টাকা আসছে। আর ওই টাকা কি করছেন? ওই টাকা তারা আমরা হিসাব নিকাশ নাই, কোনো সম্মিলনও করে না, টাকা খরচ হয়ে যাবো। আমি মধুপুর সেন্ডিকেট থেকে এইসব কলঙ্ক লোক সরাই দিই। আপনার জেলা কমিটি জানাইছে ব্যাপারটা? হ্যাঁ, জেলা কমিটি জানাইছে? হ্যাঁ, জেলা কমিটি জানাইছি। ও ফোনে কথা হয়েছে, কিন্তু মানে আমি তারা লেগে বয়ে রয়েছি যে তারা নিয়ে আইয়ে তারা নিয়ে খবর করে। তারা খবর করতো না, তারাও আইতো না।
তারা সারাই বলে চলবে। যদি না সরা কি করবেন আপনারা, শ্রমিকরা কি না সরালে আমরা কোনো সার্ভে দিতাম না, দরজা লাগিয়ে দেবো। কালকে ওই ভগ্নদশায় পরিণত সাবরুম নগর পঞ্চায়েতের 7 নম্বর এবং 8 নম্বর ওয়ার্ডের রাস্তাগুলো বারবার পূর্ত দপ্তরের আধিকারিক থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধিদের জানিয়েও কাজের কাজ কিছুই হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের। স্বল্প বৃষ্টিতে রাস্তাগুলো কর্দমাক্ত হয়ে পড়ে, রাস্তাগুলোতে আলো প্রদান করার জন্য দাঁড়িয়ে থাকা স্ট্রিট লাইটগুলো বিকল, ফলে ছোট বড় দুর্ঘটনা ঘটে চলেছে সর্বত্র। এলাকাবাসীর অভিমত, তবে কি রাস্তা অবরোধ করলে ঘুম ভাঙবে আধিকারিকদের? এটা নিয়ে অতি সম্প্রতি বিধায়ক মহাশয় ভিজিট করে গেছেন এবং তিনি কথা দিয়ে গেছিলেন যে খুব দ্রুত কাজ শুরু হবে, কিন্তু এখনো শুরু হয়নি। আর বিশেষ করে বর্ষাকালে এখানে কখনো কখনো 1 কোমর জল দাঁড়িয়ে যায়, 1 হাঁটু জল, এমনি বৃষ্টি হলে একটুখানি বৃষ্টি হলে 1 হাঁটু জল দাঁড়িয়ে যায়। তো মানুষ যাতায়াত করতে খুবই কষ্ট হয়। প্লাস রাস্তার মধ্যে বড় বড় পথর কাছে গর্ত আছে, যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারে, যে কোনো দুর্ঘটনা হতে পারে। কারণ রাত্রিবেলা এখানে স্ট্রিট লাইটও সবসময় থাকে না, মানুষ প্রতিনিয়ত এখান দিয়ে যাতায়াত করে, বাইসাইকেল বাইক এগুলি দিয়ে। তো আমরা খুব দ্রুত এই রাস্তাটা সংস্কার দাবি করছি, কারণ একটুখানি বর্ষা হলেই এখানে জলটা পুরোই। গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের দাবিতে আগামী 16 অক্টোবর দিল্লি অভিযানের ডাক দিয়েছে ত্রিপুরা মথা দল। বুধবার এই অভিযানকে সামনে রেখে রায়মা ভ্যালি ত্রিপুরা মথা ব্লক যুব সংগঠনের উদ্যোগে বাইক র্যালি অনুষ্ঠিত হয়। এদিন র্যালিটি গন্ডাছড়া হরিপুর স্থিত দলীয় কার্যালয় থেকে শুরু হয়। উপস্থিত ছিলেন ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদের মৎস্য দপ্তরের কার্যনির্বাহী সদস্য রাজেশ ত্রিপুরা। রায়মা ভ্যালি ব্লক যুব সংগঠনের সভাপতি উৎপল ত্রিপুরাও ছিলেন। রায়মা ভ্যালি ওয়াইটিএফ এর উদ্যোগে আমরা একটা বাইক র্যালি এখানে অর্গানাইজ করব আজকে একদিন। এখানে মোর দেন 500 বাইক আমাদের এখানে অংশগ্রহণ করবে। এখানে বাইকারও থাকবে সারা এডিসি এলাকার মধ্যে, এডিসির বাইরেও ত্রিপুরা মঠের আমাদের যে ব্লক কমিটি আছে সব জায়গার মধ্যেই এখন বাইক র্যালি চলছে। এটা আমাদের অ্যাওয়ারনেস, এই মাসের মধ্যে আমাদের একটা আন্দোলন হইব, আমাদের প্রোগ্রাম আছে দিল্লিতে। এর উপলক্ষে আমরা এই বাইক র্যালিটা অনুষ্ঠান করি এবং আমাদের এখানে পিসফুল করে যাতে আমরা সাকসেসফুল করে এই বাইক র্যালিটা করতে পারি, তার জন্য আমাদের চেষ্টা থাকবো। এখানে কোনো ধরনের ভায়োলেন্স থাকতো না, সবার অধিকার আছে যে কোনো ধরনের প্রোগ্রাম করে। আমরা এইভাবেই আমাদের বাইক র্যালিতে আজকে এখানে প্রোগ্রাম করবো। গঙ্গানগর থেকে রহিসাবাড়ি, হাতিমাঠা, দোলপটি এরিয়া আমরা যতটুকু পারে আমাদের চেষ্টা থাকবে বাইক র্যালিতে আমরা সব কোনা কোনা রাইমে বিলে। মহালয়া মানে শারদ উৎসবের সূচনা। বুধবার সকাল থেকে 6 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সহ প্রতিযোগিতা হাতে নিয়েছে রাজধানীর শতদল সংঘ। মহালয়ার সকালে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এলাকার কচি কাচাদের মধ্যে। এরপর বিকেলে রয়েছে আরো বিভিন্ন প্রতিযোগিতার সম্ভার। 6 দিন ব্যাপী এই প্রতিযোগিতাগুলো চলবে বলে জানিয়েছেন ক্লাবের সদস্যরা। আজ মহালয়ের পূর্ণলগ্নে শতদল সংঘের উদ্যোগে আমরা 6 দিন ব্যাপী এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করেছি। তার প্রথম দিন আজকে সকালে 6:30 আমরা এই ফিট ইন্ডিয়া র্যালি করেছি। এখন শুরু হয়ে চলছে আমাদের আর্ট প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় এলাকার বিভিন্ন অংশের মানুষ, বিভিন্ন ক্লাবের থেকেও আগত এখানে আপনারা দেখতে পাচ্ছেন সবাই প্রতিযোগিতারা আর্ট করতে বসে পড়েছে। তাই শুধু আর্ট কম্পিটিশান নয়, আজ বিকাল 3 ঘটিকায় আমাদের যোগাসন কম্পিটিশান 3টায় শুরু হবে। আবারও বিপুল পরিমাণ গাঁজা গাছ ধ্বংস করল কলমচৌড়া থানার পুলিশ। সোনামুড়া মহকুমার বিভিন্ন জায়গায় গাঁজা চাষের মৃগয়া ক্ষেত্রতে পরিণত হয়েছে। এদিন 5টি প্লটে 30,000 গাঁজার চারা গাছ ধ্বংস করল পুলিশ। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত মানিক্যনগর পূর্বপাড়া এলাকায় কলমচৌড়া থানার ওসি বিষ্ণুপদ ভৌমিকের নেতৃত্বে অভিযান চালায় পুলিশ। ধ্বংসকৃত গাঁজা গাছের চারাগুলোর বাজার মূল্য প্রায় 30 লক্ষ টাকা হবে বলে জানিয়েছেন পুলিশ। এই ধরনের অভিযান আগামী দিনেও জারি থাকবে বলে জানায় কলমচৌড়া থানার পুলিশ ওসি বিষ্ণুপদ ভৌমিক। আজকে আমরা গোপন সূত্রে প্রাপ্ত খবরের ভিত্তিতে মানিকনগর এলাকাতে অপারেশন চালাই। এই অপারেশন আমরা যৌথ ফরেস্টের অফিসার আছেন, ওনাদের স্টাফ সহ আমরা যৌথভাবে চালাই। টিএসআর, পুলিশ সবাই মিলে করি এবং প্রায় আমরা 30,000 মতো গাঁজা গাছ ধ্বংস করেছি। এখানে 4-5টা প্লট হবে। আনুমানিক বাজার মূল্য তো 40-45 লাখ টাকা হবে। যাত্রাপুর থানার পুলিশও এদিন গাঁজা বিরোধী অভিযান চালায়। জগতরামপুর ভিলেজের প্রত্যন্ত অঞ্চলের টিলার ভূমিতে প্রচুর গাঁজা গাছ লাগানো হয়েছিল। পুলিশ ও টিএসআর বাহিনী সেই গাঁজা গাছগুলো ধ্বংস করে। তবে বরাবরের মতোই পুলিশ এই গাঁজা চাষের সাথে জড়িত কাউকে আটক করতে পারেনি। আজকে সকাল 11টা থেকে
যাত্রাপুর পিএসের অফিসার এবং পিএস স্টাফ এবং টিএসআর ভাইদের নিয়ে আমরা জগৎপুর এডিসি ভিলেজের গামাইচড়া এলাকায় আমরা গাঁজা বিরোধী অভিযান চালিয়েছি এবং এখন পর্যন্ত আমরা 4-5টি প্লট যার মধ্যে মোটামুটি বড় হয়ে গেছে গাঁজা চারা গাছ আছে সেগুলি আমরা ডেস্ট্রয় করছি। এখনও আমরা ডেস্ট্রয়ের কাজ চলছে। এই এখন পর্যন্ত প্রায় 15 থেকে 20 কানির মতো আমরা জায়গার মধ্যে গাঁজা গাছ কেটেছি। এখনও চলছে গাঁজা কাটার কাজ। এখন পর্যন্ত প্রায় এখনকার মতো খবর এই পর্যন্ত। আর অন্যান্য খবর এবং আপডেটস দেখতে হলে চোখ রাখবেন PB24 পর্দায়। নমস্কার।